স্টোরি মেনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের প্রথম পরিবেশনা। আজ আমরা শুনব লাফসাদিও হিরানের অনুবাদিত একটি গল্প, ভয়ঙ্কর রাত। অনুবাদে অনিশ দাস অপু, এবং গল্পটি নেওয়া হয়েছে দুনিয়া কাঁপানো ভূতের গল্প বইটি থেকে। তাহলে চলুন শুনে আসি এক ভয়ঙ্কর রাত। অনেক অনেক দিন আগে জাপানের ছোট একটি গাঁয়ে বাস করত এক গরিব চাষা এবং তার বউ। তারা দুজনেই ছিল বেজায় ভালো মানুষ। তাদের অনেকগুলো বাচ্চা, ফলে এতগুলো মানুষের ভরণ পোষণ করতে গিয়ে নাভিশ্বাস উঠে যেত চাষার। বড় ছেলেটির বয়স যখন 14, গায়ে গতরে বেশ বলিষ্ঠ, সে বাপকে কৃষিকাজে সাহায্য করতে নেমে পড়ল। আর ছোট মেয়েগুলো হাঁটতে শেখার পরপরই মাকে ঘর কন্যার কাজে সহযোগিতা করতে লাগলো। তবে চাষি দম্পতির সবচেয়ে ছোট ছেলেটি কোনো শক্ত কাজ করতে পারত না। তার মাথায় ছিল ক্ষুরোদার বুদ্ধি। সে তার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে চালাক ছিল, কিন্তু খুব দুর্বল শরীর এবং দেখতে নিতান্তই ছোটখাটো ছিল বলে লোকে বলতো ওকে নিয়ে কোনো কাজ হবে না, কোনো কাজেই লাগবে না সে। বাবা মা ভাবলো কৃষিকাজের মতো কাজ করা যেহেতু ছোট ছেলের পক্ষে সম্ভব নয়, কাজেই ওকে পুরোহিতের কাজে লাগিয়ে দেওয়া যায়। বাবা মা একদিন ছোট ছেলেকে নিয়ে গাঁয়ের মন্দিরে চলে এলো। বুড়ো পুরোহিতকে অনুনয় করে বলল তিনি যেন তাদের ছেলেটিকে শিষ্য হিসেবে গ্রহণ করেন এবং ওকে লেখাপড়া শেখান, যাতে বড় হয়ে সে মন্দিরের যজমানি বা বাংলায় বলতে গেলে পুরোহিতগিরি করতে পারে। বৃদ্ধ ছোট ছেলেটির সঙ্গে সদয় আচরণ করলেন। তাকে কিছু কঠিন প্রশ্ন করা হলো। ছেলেটি এমন চতুর জবাব দিল যে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি করলেন না ধর্মগুরু। তিনি ওকে মন্দিরের টোলে ভর্তি করে দিলেন। ওখানে ধর্ম শিক্ষা দেওয়া হতো। বুদ্ধ পুরোহিত ছেলেটিকে যা শেখালেন সবকিছু দ্রুত শিখে নিল। সে গুরুর অত্যন্ত বাধ্যগত ছাত্র। তবে তার একটা দোষ ছিল, সে পড়ার সময় ছবি আঁকত এবং তার ছবির বিষয়বস্তু ছিল বিড়াল। ওই সময়ে মন্দির বেড়ালের ছবি আঁকার নিষেধ ছিল। একা যখন থাকতো ছেলেটি, তখনই এঁকে ফেলতো বিড়ালের ছবি। সে ধর্মগুরুর ধর্মীয় বইয়ের মার্জিনে ছবি আঁকত। মন্দিরের সমস্ত পর্দা, দেয়াল এবং পিলারগুলো ভরে গিয়েছিল বিড়ালের ছবিতে। পুরোহিত বহুবার তাকে এসব ছবি আঁকতে মানা করেছেন, কিন্তু কে শোনে কার কথা। ছেলেটি ছবি আঁকত কারণ না এঁকে পারত না। ছবি না আঁকলে কেমন অস্থির লাগতো তার। সে ছিল অত্যন্ত প্রতিভাবান একজন চিত্রকর। ছবি এঁকেই একদিন নাম কামানোর স্বপ্ন দেখত ওই ছেলেটি। এজন্য ধর্মশিক্ষায় মন দিতে পারত না। ভালো ছাত্র হবার খায়েশও তার ছিল না। ভালো ছাত্র হতে হলে বই পড়তে হয়, কিন্তু পড়ার চেয়ে আঁকা আঁকি তাকে টানত বেশি। একদিন এক দেবতার পোশাকে বিড়ালের ছবি আঁকতে গিয়ে ধর্মগুরুর কাছে হাতে নাতে ধরা খেল ছেলেটি। বুড়ো খুবই রেগে গেলেন। বললেন, তুমি এখনই এখান থেকে চলে যাও। তুমি কোনোদিনও পুরোহিত হতে পারবে না। তবে চেষ্টা করলে একদিন হয়তো বড় মাপের চিত্রকর হতে পারবে। তোমাকে শেষ একটি উপদেশ দিই, শোনো। উপদেশটি কখনো ভুলো না। রাতের বেলা বড় জায়গায় এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। গুরুর এ কথার মানে কিছুই বুঝতে পারল না ছেলেটি। এ কথার মানে ভাবতে ভাবতে সে তার ছোট বোচকা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল মন্দির থেকে।
গুরুকে তাঁর কথার অর্থ জিজ্ঞেস করার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু ধমক খাওয়ার ভয়ে প্রশ্ন করল না, শুধু বিদায় বলতে পারল। মনে দুঃখ নিয়ে মন্দির ছেড়েছে ছেলেটি। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। যদি বাড়ি যায়, পুরোহিতের কথা না শোনার অভিযোগে বাপ ওকে বেদম পিটুনি দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই বাড়ি যাওয়ার চিন্তা নাকচ করে দিল সে। হঠাৎ পাশের বাড়ির গায়ের কথা মনে পড়ল। এখান থেকে 4 ক্রোশ দূরে ওই গায়ে বিশাল একটি মন্দির আছে। মন্দিরে তরুণ বুড়ো অনেক পুরোহিত আছেন। ছেলেটি শুনেছে ওখানেও একটি টোল আছে, সেখানে ধর্মশিক্ষা দেওয়া হয়। সে ঠিক করলো ওই গায়ে যাবে, মন্দিরের প্রধান পুরোহিতের হাতে পায়ে ধরে বসবে তাকে টোলে ভর্তি করানোর জন্য। ওর কাতর অনুরোধ নিশ্চয় ফেলতে পারবেন না পুরোহিত। কিন্তু ছেলেটি জানতো না, বড় মন্দিরটি বহু আগেই বন্ধ হয়ে গেছে। ওখানে আস্তানা গেড়েছে একটা পিশাচ। পিশাচের ভয়ে পুরোহিতরা অনেক আগেই মন্দির ছেড়ে পালিয়েছেন। গায়ের কজন সাহসী মানুষ পিশাচটাকে মারতে গিয়েছিল। তারা এক রাতে ছিল ওই মন্দিরে, কিন্তু পরদিন কাউকে জীবিত পাওয়া যায়নি। তাদের রক্তাক্ত খোবলানো শরীর পড়েছিল মন্দিরের চাতালে। তারপর থেকে ভুলেও কেউ ওই মন্দিরের ছায়া মারায় না। পরিত্যক্ত মন্দিরটি এখন হানা বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু এসব কথা তো আর সেই ছেলেটি জানতো না। সে মন্দিরের টোলে ভর্তি হওয়ার আশায় পথ চলতে লাগল। 4 ক্রোশ পথ পাড়ি দিয়ে গায়ে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে এলো। গ্রামের মানুষ এমনিতেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। মন্দিরে পিশাচের হামলা হওয়ার পর থেকে তারা সূর্য পশ্চিমে ডুব না দিতেই ঘরে দরজায় এঁটে বাতি নিভিয়ে শুয়ে পড়ে। আর মন্দির থেকে ভেসে আসে বিকট বীভৎস সব চিৎকার। তাই শুনে শিউরে শিউরে ওঠে গায়ের লোকজন। মন্দিরটি গায়ের শেষ প্রান্তে একটি টিলার উপরে। ছেলেটি মন্দিরে আলো জ্বলতে দেখল। ভুতুরে মন্দিরে কেউ পুজো দিতে যায় না, আলো জ্বালা তো দূরে থাক। তবে লোকে বলে পিশাচটা নাকি সাঁঝবেলা আলো জেলে রাখে পথ ভোলা পথচারীদের আকৃষ্ট করার জন্য। আলোর হাতছানিতে দূর গা থেকে আসা মুসাফির আশ্রয়ের খোঁজে মন্দিরে ঢুকলেই পিশাচের শিকার হয়। ছেলেটি মন্দিরের বিশাল কারুকাজ করা পুরু কাঠের দরজার সামনে দাঁড়ালো। আঙ্গুলের গাঁট দিয়ে টুকটুক শব্দ করল। কেউ সাড়া দিল না। আবার নক করল সে। জবাব নেই। মন্দিরের সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল নাকি? অবাক হয় ছেলেটি। একটু ইতস্ত করে দরজায় ধাক্কা দিল সে। ক্যাঁচ শব্দে মেলে গেল কপাট। ভেতরে ঢুকলো ছেলেটি। মাটির একটি প্রদীপ জ্বলছে কেবল, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। ছেলেটি ভাবলো কেউ না কেউ নিশ্চয়ই আসবে। সে মেঝেতে বসে পড়ল, অপেক্ষা করছে। ছেলেটি লক্ষ্য করলো মন্দিরের সবকিছুই ধুলোয় ধূসর হয়ে আছে। মাকড়সার জালে ছেয়ে গেছে প্রায় পুরোটা জায়গা। বোঝাই যায় অনেক দিন ঝাঁট পড়েনি। হয়তো ঝাঁট দেওয়ার লোক নেই। ছেলেটি মনে মনে আশান্বিত হয়ে উঠল পুরোহিত তাকে শিষ্য হিসেবে গ্রহণ করবেন ভেবে। কারণ ঝাঁট দেওয়ার জন্য হলেও তো একজন লোকের দরকার। জানালায় বড় বড় পর্দা ঝুলছে দেখে খুশি হয়ে গেল ছেলেটি। বাহ, ছবি আঁকার চমৎকার ক্যানভাস পাওয়া গেছে। রং পেন্সিলের বাক্স সে সঙ্গে নিয়েই এসেছে। দ্বিরুক্তি না করে বিড়ালের ছবি আঁকতে বসে গেল। পর্দাগুলো ভরে ফেলল সে বড় বড় বিড়ালের ছবিতে। পথ চলার ক্লান্তিতে তার ঘুম এসে গেল। সে পুঁটুলি খুলে চাদর বিছিয়ে মেঝেতেই শুয়ে পড়ার তোড়জোড় করছিল। এমন সময় মনে পড়ে গেল ধর্মগুরুর কথা।
রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। মন্দিরটি প্রকাণ্ড, আর সে একা। গুরুর কথাগুলো মনে পড়তে অর্থ না বুঝলেও এবার তার কেমন ভয় ভয় করতে লাগলো। সে ঘুমানোর জন্য ছোট ঘর খুঁজতে লাগলো। ক্ষুদ্র একটি কুঠুরিও পেয়ে গেল। কুঠুরির দরজা খুলে ভেতরে ঢুকলো, তারপর ছিটকিনি লাগিয়ে শুয়ে পড়ল মেঝেতে। একটু পরেই ঘুমিয়ে পড়ল। গভীর রাতে ভয়ঙ্কর একটা শব্দে জেগে গেল সে। মারামারি করছে কারা যেন। ফ্যাচ ফ্যাচ অপার্থিব আওয়াজের সঙ্গে যুক্ত হয়েছে জান্তব চিৎকার। এমন ভয় পেল ছেলেটি দরজা ফাঁক দিয়েও মন্দিরের ভেতরে তাকাতে সাহস পেল না। তার কেবলই মনে হচ্ছিল তাকালেই এমন ভয়াবহ কিছু একটা সে দেখবে যে হার্ট ফেল হয়ে যাবে। সে মেঝেতে গুটিসুটি মেরে পড়ে রইল। নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। আলোর যে সূক্ষ্ম রেখা ঢুকেছিল দরজার ছিলকা দিয়ে তা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ছেলেটি বুঝতে পারল নিভে গেছে মন্দিরের বাতি। নিকষ আধারে ডুবে গেল ঘর। তবে ভীতিকর শব্দগুলো চলল বিরতিহীন। ফোঁস নিঃশ্বাসের আওয়াজ, রক্ত হিম করা গলায় কে যেন আর্তনাদ করে উঠছে মাঝে মাঝে। গোটা মন্দির থরথর করে কাঁপছে। বোঝা যাচ্ছে দরজার বাইরে মরণপণ লড়াইয়ে মেতে উঠেছে দুটি পক্ষ। অনেকক্ষণ পরে নেমে এলো নীরবতা, কিন্তু ছেলেটি ভয়ে নড়ল না এক চুলো। অবশেষে ভোর হলো। সোনালি আলো দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়ল ক্ষুদ্র প্রকোষ্ঠে। লুকানো জায়গা থেকে খুব সাবধানে বেরিয়ে এলো ছেলেটি। তাকালো চারদিকে, দেখল মন্দিরের মেঝেতে রক্ত আর রক্ত। রক্তের পুকুরের মাঝখানে মরে পড়ে আছে গরুর চেয়ে আকারে বড় একটি দৈত্যাকার ইঁদুর, মন্দিরের পিশাচ। কিন্তু এটাকে হত্যা করলো কে? মানুষজন কিংবা অন্য কোনো প্রাণী তো দেখা যাচ্ছে না। হঠাৎ ছেলেটি লক্ষ্য করলো সে গতরাতে পর্দায় যেসব বিড়ালের ছবি এঁকেছে সবকটা বিড়ালের গায়ে রক্ত মাখা। সে তখনই বুঝতে পারল পিশাচ ইঁদুরটাকে তারই আঁকা বেড়ালরা হত্যা করেছে। এবং এখন সে বুঝতে পারল বৃদ্ধ পুরোহিতের সেই সাবধান বাণীর মানে রাতের বেলা বড় জায়গা এড়িয়ে চলবে, ঘুমাবে ছোট জায়গায়। ওই ছেলেটি বড় হয়ে খুব বিখ্যাত চিত্রকর হয়েছিল, আর তার আঁকা বেড়ালের সেই ছবিগুলো এখনো ওই মন্দিরে আছে। শেষ হলো আমাদের আজকের গল্প। অনিশ দাস অপু অনুবাদিত লাফসাদিও হিয়ার্নের এক ভয়ঙ্কর রাত। আমাদের পরবর্তী পরিবেশনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি জামান। শুভরাত্রি।